যে কটা প্রবলেম এই ভিডিওতে আছে এগুলো অন ডিমান্ড প্রবলেম। তোমরা যে প্রবলেমগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে সলিউশন চেয়েছো এখানে শুধুমাত্র সেই প্রবলেমগুলোরই সলিউশন আমি দিচ্ছি। মানে যে পরীক্ষাগুলো মক টেস্ট সিরিজে নেওয়া হয়েছে এবং তোমরা পারোনি বা অনেকের প্রবলেম আছে যারা জানিয়েছো শুধু সেইগুলোর সলিউশন আজকের এই ভিডিওটিতে পাবে। এখানে যে প্রবলেমটা ছিল এটা অনেকেই দিয়েছো যে এস সেটটি গিভেন সেট স্ট্রাকচারটা দেওয়া আছে x belongs to r such that sin 1/x equals to 0। চারটে অপশন এখানে দেওয়া আছে, সেটা বাউন্ডেড সাবসেট অফ r, ক্লোজড, কম্প্যাক্ট, অল অফ দেম ট্রু। তাহলে প্রথমে আমরা ভাবি এটা বাউন্ডেড হবে কি হবে না। এই সব কিছুর জন্য প্রথম যেটা জরুরি সেটা হচ্ছে 1x এর মানটা এখানে জানা খুব জরুরি। সেই সমস্ত রিয়াল নাম্বারগুলোকে আমরা নেব যাদের করসপন্ডিং sin 1/x equals to 0। ইন জেনারেল সাইন কখন 0 হয়? সাধারণত জেনারেল ভ্যালু রেসপেক্টে আমরা বলি sin n পাই 0 হয় যেখানে n belongs to z। বাট এখানে সেটা প্রপারলি হবে কিনা বা কোনো মডিফিকেশন আছে কিনা সেটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে। তার মানে 1/x n পাই, তাহলে x এর ভ্যালু কি হলো 1/n পাই। তার মানে ডেফিনেটলি n 0 হবে না, বাট অ্যাজ ইউজুয়াল যেটা আছে যে কোনো ইন্টিজার হতে পারে, 0 হবে না, কারণ 0 হলে একটা রিয়াল নাম্বার থাকছে না, একটা আনডিফাইন্ড কোয়ান্টিটি চলে আসছে। তার মানে এখানে এস সেটের মধ্যে আমরা কোন এলিমেন্টগুলো ফাইনালি পেলাম? সেই সমস্ত রিয়াল নাম্বার যাদের করসপন্ডিং ন্যাচারাল নাম্বারটা z-0 থেকে আসছে, সেই সমস্ত 1/n পাই যাদের করসপন্ডিং nটা z-0 থেকে আসছে, দ্যাট ইজ nটা 0 এখানে হবে না। তার মানে ডেফিনেটলি আমরা যদি ভ্যালুগুলো বসাই n এর তাহলে কি কি পাবো? 1/পাই আর -1 বসালে -1/পাই। তার মানে সোজা কথা প্লাস মাইনাস 1/পাই। n এর মান 1 বসালে 1/পাই, মাইনাস বসালে -1/পাই। একই রকম ভাবে প্লাস মাইনাস 1/2 পাই। দিস ইজ দ্য কালেকশন। তার মানে এসটা কি বাউন্ডেড হবে? কি মনে হয় তোমাদের দেখে? প্লাস মাইনাস 1/পাই প্লাস মাইনাস 1/2 পাই, তাহলে এস সেটটা কি বাউন্ডেড সেট হবে? ডেফিনেটলি এসটা বাউন্ডেড সাবসেট অফ আর। এস ইজ বাউন্ডেড সাবসেট অফ আর। কেন? তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড দুটোই কিন্তু এখানে আছে। খেয়াল করে দেখো, তুমি যদি এলিমেন্টগুলোকে ব্রেক করে করে লেখো তুমি দুটো সেটের ইউনিয়ন ফর্মে এখানে লিখতে পারবে। একটা হচ্ছে পজিটিভ এলিমেন্টগুলোকে নিয়ে যদি তুমি দেখো 1/পাই, 1/2 পাই, 1/3 পাই, এরা প্রত্যেকে কিন্তু 0 থেকে বড় আর ডেফিনেটলি 1/পাই এর থেকে ছোট। আর একটি কালেকশন তুমি নিতে পারবে -1/পাই, -1/2 পাই, -1/3 পাই, এরা প্রত্যেকে কিন্তু 0 থেকে ছোট আর -1/পাই এর থেকে বড়। তার মানে ডেফিনেটলি এসটা বাউন্ডেড সাবসেট অফ আর, এটা নিয়ে কোনো ডাউট নেই। এইবারে অপশন 1 যদি ট্রু হয়ে যায় বাকিগুলো তুমি চেক নাও করতে পারো, কারণ তোমার এখানে তুমি সিম্পলি MCQ করছো, তাই কোনো প্রবলেম কিন্তু নেই। বাট বাকি ক্ষেত্রে কি হবে? তাহলে এস সেটটা আমরা ফাইনালি কি পেয়েছিলাম? 1/n পাই such that n equals to +-1 +-2, এটা আমরা পেয়েছিলাম। এস সেটটা ক্লোজড কখন হবে? যখন এস সেটের যাবতীয় লিমিট পয়েন্ট এস সেটের মধ্যেই থাকবে, দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট নো লিমিট পয়েন্ট অফ এস হুইচ ইজ নট ইন এস। আমরা এভাবেও ভাবতে পারি কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট, অথবা বলতে পারি এস এর সমস্ত লিমিট পয়েন্ট এস এর মধ্যে থাকবে, তবে আমরা সেটটাকে ক্লোজড বলি। ইন দ্যাট কেস আমরা কি বলি? MCQ করার জন্য সবচেয়ে সহজ টেকনিক কি? সেটের এলিমেন্ট দিয়ে একটা সিকোয়েন্স কনসিডার করো। তাহলে এখানে সেটা কত হবে? 1/n পাই। রুলসটা আমি আরেকবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি।
construct a sequence by elements of S. সিকোয়েন্সের যে লিমিট পয়েন্ট হবে সে ডেফিনেটলি এস এর লিমিট পয়েন্ট হবে। সিকোয়েন্সের যে লিমিট পয়েন্ট হবে সে কিন্তু এস এর লিমিট পয়েন্ট হবে। আর সিকোয়েন্সের যদি এক্সিস্টিং লিমিট থাকে সে ডেফিনেটলি এস এর লিমিট পয়েন্ট। তাহলে দেখা যাচ্ছে 1/n পাই অলওয়েজ কনভার্স করে কোথায়? জিরোতে। সো 0 is a limit point of S, but 0 does not belongs to S. তার মানে S is not closed. একই সাথে আমরা আরেকটা প্রপার্টি পড়েছিলাম, যদি কোনো সেট ক্লোজড না হয় তার মানে ডেফিনেটলি সে কম্প্যাক্ট নয়। তাহলে S is not compact. তার মানে অপশন 1 ইজ দ্য অনলি রাইট অপশন, এবং সেটাই হওয়া উচিত। তোমরা MCQ করছো, MSQ নয়। তাহলে অপশন 1 ইজ দ্য রাইট অপশন। এই অঙ্কটা আমি কি অপশন থেকে চেক করব? স্বাভাবিক একটা n এর ডেরিভেটিভ একটা স্ট্রাকচার দেওয়া আছে, দেখে হয়তো ভয় পেয়েছো। জেনে রাখবে এমন কোনো প্রবলেম তোমাকে দেবে না এই জায়গাগুলোর থেকে যেগুলো খুব বড় ক্যালকুলেশন হয়। তোমাকে সেই সমস্ত প্রবলেমই দেবে যেগুলোর ক্যালকুলেশন কোনো না কোনোভাবে স্মুথলি করা যায়। এইবার দেখা যাচ্ছে কিছু, যেমন একজন আজকে জিজ্ঞেস করেছে যে ল্যাগ্রাঞ্জেস এমভিটির এই ধরনের প্রবলেম আসবে কিনা। ডেফিনেটলি আসবে। প্রবলেমটা তো সোজা, কঠিন কিছু নয়, হয়তো প্রবলেমটা লেন্দি। এই ক্ষেত্রগুলোতে কিন্তু কোশ্চেন চয়েস করা এটা একটা বিরাট ভাইটাল পার্ট। তুমি হয়তো 60টার মধ্যে 45টা পারবে বা 90টার মধ্যে 80টা পারবে, কিন্তু ওই সময়ের মধ্যে তুমি 60টা শেষ করে ফেলতে পারবে, বাকি 20টা হয়তো টাইমের জন্য পারবে না। আমি বলছি না তুমি পারবে না, তুমি 90টাতে 90টাই পারতে পারো। এই ক্ষেত্রে কোশ্চেন চয়েসটা কিন্তু একটা ব্যাপার। এই সংক্রান্ত একটা ভিডিও আমি পরে দেব। তাহলে খেয়াল করে দেখো, এটাকে আমরা লিখতে পারি log of x into a plus x। তাহলে হাফ দুটো প্রোডাক্টের সাম হিসেবে লিখতে পারছি log x প্লাস log of a plus x। তুমি পরীক্ষায় নিশ্চয় এতগুলো স্টেপ আসবে না, ডিরেক্ট লিখে দেবে। এটা করতে গেলে যে যার n এর ডেরিভেটিভের ফর্মুলাটা লাগে সেটা আমি একবার লিখে দিচ্ছি। ধরো y হচ্ছে 1/x প্লাস a, ভুলে গিয়ে থাকতে পারো, এটা মনে রাখা উচিত তোমাদের। তাহলে y1 হবে -1/x প্লাস a তার স্কোয়ার, y2 আর একবার ডেরিভেটিভ -1 গুণ -2/x প্লাস a তার কিউব। তার মানে আলটিমেটলি -1 স্কোয়ার গুণ 2 ডিভাইডেড বাই x প্লাস a তার কিউব। y3 ডেফিনেটলি -1 তার স্কোয়ার গুণ 2 গুণ -3 x প্লাস a টু দি পাওয়ার 4। তার মানে -1 তার কিউব 2 into 3 মানে 3 ফ্যাক্টোরিয়াল বাই x প্লাস a টু দি পাওয়ার 4। ইন দ্যাট গ্রাউন্ড yn কত হয়? -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n বাই x প্লাস a টু দি পাওয়ার n প্লাস 1। এটা কিন্তু পুরোপুরি log of 1x প্লাস a। যদি তোমার y দেওয়া থাকতো log of x প্লাস a, আমি y না দিয়ে একটা অন্য কিছু দিলে মনে হয় সুবিধা হবে। আমি সাপোজ z দিলাম। যদি z log of x প্লাস a দেওয়া থাকতো, তার ডেরিভেটিভের সাথে এই y এর ডেরিভেটিভটা কিন্তু রিলেটেড। কেন? তুমি যদি z1 বের করো, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে 1/x প্লাস a। তার মানে z1 টা হচ্ছে এখানে y। অবজার্ভ করে দেখো, z1 টা হচ্ছে y। তার মানে z এর nth-তম ডেরিভেটিভ, দ্যাট ইজ zn, দ্যাট ইকুয়ালস টু y এর n-1তম ডেরিভেটিভ। তাহলে zn এর মান কত হবে? -1 টু দি পাওয়ার n-1 ফ্যাক্টোরিয়াল n-1 বাই x প্লাস a টু দি পাওয়ার n। বোঝা গেল? z এর n-তম ডেরিভেটিভ মানে y এর n-1তম ডেরিভেটিভ। তাহলে এক্ষেত্রে
আমি যখন লাইভ ক্লাসে এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস করাবো এগুলো করিয়ে দেবো, যদি কারোর খুব ভালোভাবে করা না থাকে কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। তাহলে ওয়াই এন ইকুয়ালস টু, তুমি এখানে প্রথমে ওয়াই এন না বের করে প্রথমে ওয়াই ওয়ান বের করো, তাহলে দ্যাট ইকুয়ালস টু কি পাবে, হাফ ইন্টু 1/x প্লাস 1/x প্লাস এ। এবার তুমি ওয়াই এন বের করতে যাও, তার মানে ওয়াই এন কত, হাফ ইন্টু ডি কত হবে, n-1 অফ 1/x, দ্যাট ইজ ওয়াই ওয়ান হচ্ছে 1/x আর 1/x প্লাস এর কম্বিনেশন, তাহলে ওয়াই এন 1/x এর n-1 তম ডেরিভেটিভ, একই রকম ভাবে 1/x প্লাস এ এর n-1 তম ডেরিভেটিভ, তাহলে হাফ ইন্টু -1 টু দি পাওয়ার n-1 ফ্যাক্টোরিয়াল n-1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, এই পদ্ধতি যেটা আমি তোমার ডান দিকে দেখানো আছে, প্লাস -1 টু দি পাওয়ার n-1 ফ্যাক্টোরিয়াল n-1 বাই x প্লাস এ টু দি পাওয়ার n। তার মানে ওভারঅল তুমি কমন পাচ্ছ -1 টু দি পাওয়ার n-1 ফ্যাক্টোরিয়াল n-1 উইদিন ব্র্যাকেট 1/x টু দি পাওয়ার n 1/x প্লাস a টু দি পাওয়ার n। নিশ্চয়ই অপশনের মধ্যে এটা থাকবে, -1 to the power n-1 অপশন 2 ইজ দ্য রাইট অপশন, দেখতে পাচ্ছ। তো এই হলো পদ্ধতি। এবার বলো, তোমার যদি থিওরিটিক্যাল পার্টটা জানা থাকে, তুমি তো y পেলে ডাইরেক্ট y1 এভাবে লিখবে, তারপরে y1 ডাইরেক্ট এই লাইনটা লিখবে, তাহলে ক সেকেন্ড সময় লাগলো? এটা উইদিন 30 সেকেন্ড করা সম্ভব, জাস্ট থিওরিটিক্যাল পার্টটা জানা থাকতে হবে। যদি কেউ ভুলে গিয়ে থাকো কোনো টেনশন করবে না, আমি লাইভ ক্লাসে এটা করিয়ে দেবো। এবারের প্রবলেমটা বলেছে দ্য ভ্যালু অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 2 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10 আপ টু n টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 11 ইজ। এটা ডেফিনাইট ইন্টিগ্রালে যাবে। প্রথমে আমরা সিম্পলি এটাকে অ্যারেঞ্জ করে নেব, ফর্মুলাটা ইম্পোজ করার জন্য যেভাবে অ্যারেঞ্জ করতে হয়। 1/n এটা তোমরা জানো সেপারেট করতে হয়, তাহলে ভেতরের পার্টটাকে আমরা লিখতে পারবো 1/n টু দি পাওয়ার 10 2/n টু দি পাওয়ার 10 আপ টু n/n টু দি পাওয়ার 10, এভাবে আমরা সাজিয়ে নিতে পারবো। তাহলে ওভারঅল সামেশন রিলেশনটাকে যদি আমরা অ্যাডজাস্ট করি, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন r ইকুয়ালস টু 1 টু n r বাই n টু দি পাওয়ার 10। ডেফিনেটলি এখানে a এর মান হবে 0, b এর মান হবে 1, দ্যাট ইজ ইন্টিগ্রেশনটা হবে 0 টু 1 রেঞ্জে। এখানে দেখতে পাচ্ছ 1 আছে, 1 মাইনাস 0। r বাই n টা রিপ্লেস হবে x দিয়ে, তাহলে x টু দি পাওয়ার 10 dx, তাহলে x টু দি পাওয়ার 11 বাই 11 রেঞ্জ 0 টু 1, তাহলে 1/11। দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। এবারের প্রবলেমটা বলেছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস ইন্টিগ্রেশন লিমিট x টেন্ডস টু 0 প্লাস ইন্টিগ্রেশন x বাই 2 টু x সাইন ইনভার্স t dt ডিভাইডেড বাই সাইন স্কোয়ার x এর মান কত? প্রশ্ন আসতেই পারে যে এটা তো মিন ভ্যালু থিওরিম, রিমান ইন্টিগ্রেশন আমাদের 9-10 সিলেবাসে অ্যাটলিস্ট নেই, তাহলে এই ধরনের প্রবলেম আসবে কিনা। রিমান ইন্টিগ্রেশন থেকে স্বাভাবিকভাবেই প্রবলেম আসবে না 9-10 জন্য, কিন্তু এই পার্টিকুলার প্রবলেমটা আসতে পারে, কারণ এটাকে এল হসপিটাল রুলসের মাধ্যমেও করা যায়, এবং সেই মাধ্যমে করার জন্যই আমি এটা দিয়েছিলাম পরীক্ষাতে। রিমান মিডিয়ার মাধ্যমে করার জন্য আমি দিইনি। খেয়াল করলে দেখতে পাবে, তুমি যদি ধরে নাও যে phi x ইকুয়ালস টু সাইন ইনভার্স টি, phi t ইকুয়ালস টু সাইন ইনভার্স টি, তাহলে এটা আলটিমেটলি কি আসবে? বা তুমি phi ড্যাশ ধরে নাও, আরো সুবিধা হবে। ওকে, phi dash x phi dash t ইকুয়ালস টু সাইন ইনভার্স টি। তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস
ইন্টিগ্রেশন x/2 to x phi dash t dt, আমি ধরে নিলাম that quantity equals to phi dash t, ওকে, ডিভাইডেড বাই sin স্কয়ার x, এটা আমি ধরে নিলাম। ইন দ্যাট কেস ইন্টিগ্রেশন হবার পর তুমি কি পাবে, phi dash t dt এর ইন্টিগ্রেশন কত হয়, phi t, তাহলে phi t, লোয়ার ভ্যালু x/2, আপার ভ্যালু x, ডিভাইডেড বাই sin স্কয়ার x, phi dash t এর ইন্টিগ্রেশন phi t। ইন্টিগ্রেশনের রেঞ্জটা বসিয়ে দাও, পরীক্ষাতে এত সময় কিন্তু লাগবে না, তাহলে phi x মাইনাস phi of x/2 ডিভাইডেড বাই sin স্কয়ার x। এবারে তুমি x এর জায়গাতে 0 বসাও, x tends to 0 plus, that is x approaching 0 from the right hand side of 0, but x never be equals to 0, x is slightly greater than 0। তাহলে যদি x এর জায়গাতে 0 বসাও, উপরে কি পাচ্ছ, নিউমারেটরে phi 0 মাইনাস phi 0, তাহলে নিউমারেটর চলে আসলো 0, ডেনোমিনেটরে x এর জায়গাতে 0 বসালে হয়ে গেল 0, তার মানে আলটিমেট এটা 0/0 ফর্ম। কি অ্যাপ্লাই হবে, এল হসপিটালস রুল অ্যাপ্লাই হবে। পরীক্ষাতে কিন্তু তুমি ডাইরেক্ট এই স্টেপটি লিখবে এমসিকিউ এর সময়তে। তাহলে অ্যাপ্লাইং এলএইচআর, আমি পদ্ধতিটা জাস্ট দেখিয়ে দিলাম যে আলটিমেট কি হতে চলেছে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস phi x এর ডেরিভেটিভ ডেফিনেটলি phi dash x, phi x/2 এর ডেরিভেটিভ হাফ phi dash x/2 ডিভাইডেড বাই sin স্কয়ার x এর ডেরিভেটিভ 2 sin x cos x, 2 sin x cos x মানে sin 2x, তার মানে লিমিট x tends to 0 plus phi dash x minus half phi dash x/2 divided by sin 2x। x এর জায়গাতে 0 বসাও, নিউমারেটর আবার 0, ডেনোমিনেটর আবার 0, তাহলে আবার 0/0 ফর্ম। তাহলে অ্যাপ্লাইং এলএইচআর কি পাবে, লিমিট x tends to 0 plus phi double dash x minus phi dash x/2 এর ডেরিভেটিভ, তাহলে আর একটা হাফ এক্সট্রাক্ট হবে 1/4 phi double dash x/2 ডিভাইডেড বাই 2 cos 2x। ডেফিনেটলি ডেনোমিনেটর এবার cos 2x x এর জায়গায় 0 বসালে নন জিরো, তাহলে আর অ্যাপ্লাইয়ের কোনো প্রয়োজন নেই। তাহলে আলটিমেট কি পেলে, phi double dash 0 minus 1/4 phi double dash 0 ডিভাইডেড বাই cos 0 তো 1, তাহলে 2, তাহলে উপরে হয়ে গেল 3/4, তার মানে 3/8 phi double dash 0। এই হচ্ছে উত্তর। এইবার দেখো শর্ট ফর্ম কিভাবে পরীক্ষাতে করবে সেটা আমি লাস্টে দেখাচ্ছি। তুমি phi dash t ধরেছিলে sin ইনভার্স t, যতদূর আমার মনে হচ্ছে, আমি ভুলও হতে পারি বাট ভুল না হওয়ার চান্সই কম, phi dash double dash t হবে √1 minus t স্কয়ার। মানে আমি ভুলটা এই হলো, এখানে প্লাস বা মাইনাস, মনে হয় মাইনাসটা কসের ক্ষেত্রে থাকে, কস ইনভার্সের ডেরিভেটিভ সাইনে থাকে না। তাহলে phi double dash t হয়ে গেল 1/√1 minus t স্কয়ার, তাহলে phi double dash 0 ডেফিনেটলি 1, তাহলে অ্যান্সার কত হবে 3/8, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে তোমার শর্ট ফর্মটা কি হবে, শর্ট ফর্মটা হচ্ছে তুমি যখন পরীক্ষাতে করবে ভেতরের এই পোর্শনটাকে ধরে নাও কারোর ডেরিভেটিভ, তোমাকে ধারে কাছেও রিমান ইন্টিগ্রাল দিয়ে যেতে হচ্ছে না, তার দুবার ডেরিভেটিভ করবে, 0 পয়েন্টে তার ভ্যালুটাকে কালেক্ট করবে। এইবার রেঞ্জ যেমন থাকবে দুবার ডেরিভেটিভের সময়তে, এখানে যেমন চেঞ্জ হয়ে এই যে এটা আসলো, এখানে 1, এখানে 1 আর এখানে 1/4, এই চেঞ্জটুকু শুধুমাত্র হবে। পরীক্ষাতে করার সময় তুমি ডাইরেক্ট এই স্টেপে আসবে, তারপরে দুবার বা তিনবার বা একবার যা ডেরিভেটিভ লাগবে বসাবে, রেজাল্ট চলে আসবে। এই প্রবলেমটা আমাকে একজন পার্সোনালি পাঠিয়েছিল, ফাইন্ড দ্য লেন্থ অফ এ লুপ অফ দ্য কার্ভ আর ইকুয়ালস টু
a ইন্টু থিটা স্কোয়ার মাইনাস 1, এটা আমি পরীক্ষাতে দিয়েছিলাম একবার, সেটা পাঠিয়েছিলাম। এই লুপটা কিভাবে ফর্ম হয় এটা আমি আশা করছি নভেম্বর মাসের লাস্ট হয়ে যাবে, ওই অবধি যেতে যেতে লাইভ ক্লাসে ওখানে আমি বলে দেবো। আপাতত জাস্ট আমি অঙ্কটা বলে দিচ্ছি, যেহেতু 90 মার্কসের মধ্যে আমি এটা দিয়েছিলাম। দেখো, লুপ তখনই সম্ভব যখন সেম পয়েন্ট থেকে স্টার্ট করে, আপাতত এটুকু মনে রাখলেই হবে, সেম পয়েন্টে ব্যাক করবে। এই জাতীয় কোনো স্ট্রাকচার বা এই জাতীয় কোনো স্ট্রাকচার, কার্ভের স্ট্রাকচারের দিকে তাকিয়ে অনেক সময় আমরা লুপকে কনসিডার করি। এখানে দেখো, আর এর থিটার রেসপেক্টে, থিটার ভ্যালুর রেসপেক্টে লুপ বের করার চেয়ে আর এর ভ্যালুর রেসপেক্টে লুপ বের করাটা সোজা। থিটা দিয়েও বের করা যাবে। তুমি খেয়াল করে দেখতে পারো, থিটা যখন +1 তখন আর 0, থিটা যখন -1 তখন আর 0। তার মানে আর 0 দিয়ে দুবার কার্ভটা পাস করছে, একটা হচ্ছে যখন থিটা 1 আর একটা হচ্ছে থিটা -1। তাহলে হয়ে গেল লুপ, থিটা 1 থেকে থিটা -1 এ লুপ ফর্ম করছে। আবার উল্টোভাবেও বলা যায়, যদি তুমি আর এর মান 0 ধরো তাহলে থিটা ইকুয়ালস টু +-1, তার মানে সেক্ষেত্রেও বলা যায়। বাট কোন একটা এন্ড থেকে এটা বলা অনেক সুবিধাজনক হয় কার্ভের স্ট্রাকচারের উপরে। এখানে দুদিক থেকেই বলা যাচ্ছে, তবে আরের দিকে থেকে তুমি বেটার বুঝতে পারবে। আর 0 করে দাও, লুপ কোন কোন পয়েন্টে আসছে তুমি বের করে ফেলবে। বাকিটা যখন আমি কার্ভ ট্রেসিং করিয়ে দেখাবো তখন আমি বলে দেবো। তাহলে দ্য লিমিটস অফ দ্য লুপ here given by r equals to 0, that is for theta equals to +-1. যদি থিটা +-1 হয়, লুপের লেন্থ, আমাদের লেন্থ অফ দ্য লুপ ক্যালকুলেট করতে গেলে ডেফিনেটলি ফর্মুলাটা জানো, √r² + dr d থিটা তার স্কোয়ার। তাহলে dr d থিটা এখানে আমার লাগবে, তাহলে dr d থিটা হচ্ছে 2a থিটা। সো the length of a loop, একটা কার্ভের একাধিক লুপ কিন্তু থাকতে পারে, তাই ইউনিক হলে দা লিখতে পারো, আদারওয়াইজ এ লিখলে কোনো প্রবলেম নেই। of the given curve equals to, এইবার নির্ভর করবে ফর্মুলাটা তুমি কার গ্রাউন্ডে নিচ্ছ। আর এর রেসপেক্টে দিলে আর এর রেসপেক্টে রেঞ্জ হবে, যেটা এখানে তুমি করতে পারবে না, কারণ দুই ক্ষেত্রে আর এর মান 0। তাহলে এখানে ফর্মুলা তোমাকে থিটার রেসপেক্টে নিতে হবে। তাহলে থিটার রেসপেক্টে নিলে ফর্মুলাটা অলওয়েজ হবে r² + dr d থিটা তার স্কোয়ার d থিটা। থিটা ইকুয়ালস টু হচ্ছে -1 to +1। ডেফিনেটলি নেগেটিভটাকে আমরা লোয়ার লিমিট ধরবো, ইন জেনারেল পজিটিভটাকে আমরা আপার লিমিট ধরবো। তাহলে -1 to 1 r² মানে a² গুণ থিটা স্কোয়ার -1 তার স্কোয়ার, তাই তো। আর ইকুয়ালস টু a ইন্টু থিটা স্কোয়ার -1 ছিল। dr d থিটা 2a থিটা 4a² থিটা স্কোয়ার d থিটা আমরা লিখে ফেলতে পারি। এটা টোটালি কমন চলে আসছে, তাহলে এটাকে বাইরে নিয়ে নাও। -1 to 1 √ওভার থিটা স্কোয়ার -1 তার স্কোয়ার প্লাস 4 থিটা স্কোয়ার d থিটা, a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab ফরম্যাটে চলে, 4ab ফরম্যাটে চলে আসছে। তাহলে a ইন্টু -1 to 1 থিটা স্কোয়ার +1 d থিটা, ইন্টিগ্রেট করো। থিটা কিউব বাই 3 প্লাস থিটা, লোয়ার লিমিট -1 আপার লিমিট 1। তাহলে 1 বসালে তুমি কত পাচ্ছ? a ইন্টু 1/3 + 1, -1 বসালে পাবে -1/3 -1/3, তাহলে আলটিমেট হয়ে যাবে কিন্তু +1/3। ভালো করে ভেবে দেখলেই বুঝতে পারবে কি বলতে চাইছি। -1 তাহলে আলটিমেট হয়ে যাবে +1। তাহলে a ইন্টু 2 + 2/3, 3 দুগুণে 6 দিয়ে 8, তাহলে 8a/3 ইউনিট। যদি অপশনে ইউনিট থাকে ইউনিট, আদারওয়াইজ নট। তাহলে অপশন 2 ইজ দ্য রাইট অপশন। এবারে যে প্রবলেমটা দিয়েছি যে px be a polynomial in the real variable x of degree 5, then limit n tends to infinity pn by 2 to the power n কত হবে? px হচ্ছে পলিনোমিয়াল ইন দ্য রিয়াল ভ্যারিয়েবল x অফ ডিগ্রি 5। এই প্রবলেমটা দুভাবে করা যায়। সবচেয়ে সিম্পলেস্ট টেকনিকটা আমি এখানে অ্যাপ্লাই করছি।
যেহেতু পলিনোমিয়াল ইন দ্য রিয়াল ভ্যারিয়েবল এক্স অফ ডিগ্রি 5, তাহলে px কে আমরা সিম্পলি x টু দি পাওয়ার 5 যদি ধরে নিই কোনো অসুবিধা নেই, কারণ x টু দি পাওয়ার 5 এর কোএফিসিয়েন্ট 1 এবং সেটা নন জিরো। তাহলে এক্ষেত্রে আমরা বসাতে পারবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। সবচেয়ে সিম্পলেস্ট টেকনিক এটা, এর থেকে সহজ টেকনিক আর কিছু নেই। এবার 5 বার এল'হসপিটালস রুল অ্যাপ্লাই করতে হবে। এবার তুমি এক লাইনে উত্তর লিখে দিতে পারো। 5 বার অ্যাপ্লাই করা মানে নিউমারেটরের পাওয়ার কমবে, বা 2 টু দি পাওয়ার n টা 2 টু দি পাওয়ার n থেকে যাবে। তার মানে একটা স্টেপে গিয়ে n টু দি পাওয়ার 5 টা কনস্ট্যান্ট হবে, তারপরে স্টেপে 0 হবে, বাট এই n টু দি পাওয়ার 5 টা কনস্ট্যান্ট হবে, আর 1/2 টু দি পাওয়ার n 1/ইনফিনিটি আসবে, দ্যাট ইজ 0 হয়ে যাবে। তাহলে এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। এল'হসপিটালস একবার অ্যাপ্লাই করো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 5 n টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n গুণ log 2 বাই এল'হসপিটালস রুল, দ্যাট ইজ ইন শর্ট LHR। আবার দেখো এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, আমি করে দেখিয়ে দিচ্ছি, বাট পরীক্ষাতে তুমি এত সময় নেবে না আমি এক্সপেক্ট করবো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 5 গুণ 4 গুণ n কিউব ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n গুণ log 2 তার স্কোয়ার বাই LHR, আবার ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 5 গুণ 4 গুণ 3 গুণ n স্কোয়ার ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n log 2 তার কিউব, ওই একই বাই LHR, আবার ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 5 4 3 2 গুণ n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n log 2 টু দি পাওয়ার 4 বাই LHR, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম এগেইন। আবার ডেরিভেটিভ, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 5 4 3 2 1, দ্যাট ইজ উপরে 5 ফ্যাক্টোরিয়াল আমি লিখলাম না, ডিভাইডেড বাই log 2 টু দি পাওয়ার 5, এটা সেই বাই LHR। তাহলে ফাইনালি তুমি কি পেলে, উপরে 5 ফ্যাক্টোরিয়াল, উপরে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইন্টু log 2 টু দি পাওয়ার 5, n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে 2 টু দি পাওয়ার n টেন্ডস টু ইনফিনিটি 1/2 টু দি পাওয়ার n টেন্ডস টু 0। বাকি যে জিনিসগুলো আছে ফ্যাক্টোরিয়াল 5 বা log 2 টু দি পাওয়ার 5 এরা রিয়াল কোয়ান্টিটি, তাহলে 0 গুণ রিয়াল কোয়ান্টিটি ডেফিনেটলি 0, কোনো আনডিফাইন্ড কোয়ান্টিটি নয়, ইনডিটারমিনেট ফর্ম আসছে না, 0 গুণ রিয়াল কোয়ান্টিটি আলটিমেটলি 0। অপশন 3 ইজ দ্য রাইট অপশন। এটাও অন ডিমান্ড প্রবলেম ছিল। এবারের প্রবলেমটা বলেছে লিমসুপ and limit xn of xn equals to cos n pi by 4 plus sin n pi by 4 are respectively। এখানে একটা কথা বলে রাখি, এই প্রবলেমটা আমরা সাধারণত যে প্রবলেমগুলো করি তার থেকে স্লাইটলি আলাদা। কেন? তার কারণ যদি xnটা অনলি sin n pi by 4 থাকতো, তাহলে তার লিমিট সুপ্রিমাম বা লিমিট ইনফিমাম ক্যালকুলেট করার জন্য আমরা খুব সহজ টেকনিকে যেতাম। কিসে? 4 অর্ডার, যেহেতু ভাগটা 4 দিয়ে হয়েছে, আমরা 4 অর্ডারের ডিস্টিংক্ট সাবসিকুয়েন্স গুলো নিয়ে নিতাম, দ্যাট ইজ x4n, x4n প্লাস 1, x4n প্লাস 2, x4n প্লাস 3, তারপরে আবার রিপিটেশন আসতে থাকতো, x4n প্লাস 4 মানে x4n, x4n প্লাস 5 মানে x4n প্লাস 1, ট্যালি হতে থাকতো। দ্যাট ইজ 4 অর্ডারের এই 4টে সাবসিকুয়েন্স আমরা কনসিডার করতাম, তারপর তাদের লিমিটিং ভ্যালু আমরা কনসিডার করতাম। এই লিমিটিং ভ্যালুগুলোর মধ্যে যেটা সর্বোচ্চ হতো সেটা হতো লিমিট সুপ্রিমাম, দ্যাট ইজ দ্য লার্জেস্ট সাবসিকুয়েন্সিয়াল লিমিট, যেটা সর্বনিম্ন হতো দ্যাট ইজ দ্য লিস্ট সাবসিকুয়েন্সিয়াল লিমিট, দ্যাট ইজ দ্য লিমিট ইনফিমাম। থিওরিটিক্যাল ক্লাসে সবটা দেখিয়েছি, আর নতুন করে বলার কোনো কিছু নেই। বাট এখানে কম্বিনেশন দেওয়া আছে, কম্বিনেশন দেওয়া থাকলে আমাদেরকে একটু সাবধানে চলতে হয়। ফাইনালি আমরা চেষ্টা করব সেটা যে এটাকে একটা সিঙ্গেল স্ট্রাকচারে নিয়ে আসার। যদি আমি এখানে √2 দিয়ে মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমরা লিখতে পারি sin n pi by 4 cos
pi by 4 plus cos n pi by 4 sin pi by 4 এটা আমরা লিখতে পারি। that is root 2 into sin n pi by 4 plus pi by 4, that is root 2 into sin n plus 1 into pi by 4, that is আগেরটার সাথে এটার একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কোথায় না, n পাই নেই এখানে, n ডিরেক্টলি 4 দিয়ে ভাগ হচ্ছে না, n plus 1 4 দিয়ে ভাগ হচ্ছে। তার মানে ওই যে আমরা সাবসিকোয়েন্স গুলো নিলাম x4n, x4n plus 1, x4n plus 2, x4n plus 3, এখানে ভ্যারিয়েশনটা আরেকটু বদলাবে। কেন? কারণ উপরে n এর জায়গাতে n plus 1 আছে। দ্যাট ইজ তুমি যদি n এর মান 1 নাও তাহলে x1 কত পাচ্ছ, root 2 sin 2 pi by 4, মানে root 2 sin pi by 2, তার মানে হচ্ছে root 2, এটা হলো x1। x2 কত পাচ্ছ, root 2 sin 3 pi by 4, কত সেটা, root 2 sin pi minus pi by 4, সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকছে ডেফিনেটলি পজিটিভ, সাইন সাইন থাকবে, root 2 sin pi by 4, sin pi by 4 তো 1 by root 2, তাহলে হচ্ছে 1। x3 কত থাকছে, আমি সাবসিকোয়েন্স দিয়েও করতে পারতাম, আমি অনেক সহজ করে দেখিয়ে দিচ্ছি যাতে ভুলটা না হয়। root 2 sin 4 pi by 4, 4 pi by 4 মানে কত, sin pi, sin pi তো 0, তাহলে x3 হয়ে গেল 0। x4 কত পাচ্ছ, root 2 sin 5 pi by 4, that is root 2 sin pi plus pi by 4, থার্ড কোয়াড্র্যান্ট চলে যাচ্ছে, মাইনাস আসবে root 2 sin pi by 4, তার মানে মাইনাস 1। x5 কত পাচ্ছ, root 2 sin 6 pi by 4, তার মানে root 2 sin 3 pi by 2, sin 3 pi by 2 ডেফিনেটলি আমরা কি বলতে পারি, -1, তার মানে মাইনাস root 2। দেখো যে এখানে 5 অবধি গেলাম কেন, কারণ nটা n plus 1 অবধি গিয়েছে, তুমি সাবসিকোয়েন্স দিয়ে করলেও তোমাকে সেই ফিফথ অর্ডার অবধি নিতে হতো। এরপর তুমি x6 যদি বের করো, x1 এর x6 বের করলে কোনো না কোনো একটার সাথে রিটার্ন করবে। তুমি চাইলে x6 থেকে x11 বের করে দেখতে পারো, কোনো না কোনো একটার সাথে এটা কিন্তু কাম ব্যাক করবে। এই 5টা এখানে লাগবে, আগেরটাতে এখানে যেমন 4টে দেখালাম এখানে 5টা লাগবে। তাহলে এর মধ্যে সর্বোচ্চ কি, root 2, root 2টাই বারবার আসতে থাকবে, দেখবে খেয়াল করে 1 এ আসবে, 9 এ আসবে, 17তে আসবে root 2। একই রকম ভাবে সর্বনিম্নকে মাইনাস root 2 দেখবে 5 এ আসবে, 13তে আসবে, বাকিগুলো এইভাবে রিপিট হতে থাকবে। যেমন তুমি যদি 6 বের করো দেখবে x4 কেও রিপিট করবে, চেক করে দেখবে বাড়িতে। এর বাইরে আর কোনো ডিস্টিংক্ট ভ্যালু নেই, যেহেতু n plus 1 চলে গেছে আমি সাবসিকোয়েন্সের বদলে ডিস্টিংক্ট ভ্যালুতে গেলাম। তাহলে সর্বোচ্চ হচ্ছে root 2, সর্বনিম্ন -2, অপশন 2 ইজ দ্য রাইট অপশন। আরো কোনো প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে আমাকে বলবে, এইটার উপরে আমি আরো ভালোভাবে ব্যাখ্যা করে দেবো। যথেষ্ট বলেছি, যদি এরপরেও কনফিউশন থাকে বলবে, এর একটা ওই কোয়াড্র্যান্ট দিয়ে একটা ব্যাখ্যা হয় সেটা আমি দিয়ে দেবো। এই প্রবলেমটাও কিন্তু অন ডিমান্ড প্রবলেম, তোমরা আমাকে পাঠিয়েছিলে, আমি পরীক্ষায় দিয়েছিলাম, তার মধ্যে থেকে এই প্রবলেমটার একটা বিশেষত্ব আছে। যারা বংশীধর সাহু করো, আমরা বলি সবচেয়ে ভালো বই, ডেফিনেটলি সবচেয়ে ভালো বই, কোনো একটা দুটো ভুল কোনো বইয়ের ক্রেডিবিলিটি নষ্ট করতে পারে না। যে সময়তে ওই বইটি বেরিয়েছিল সেই সময়তে ওইভাবে কম্প্যাক্ট বই খুব কম ছিল, তাই কখনোই বইয়ের সমালোচনা করার আগে যেটা ভালো সেটা বলতে হবে, তারপর যেটা খারাপ সেটা বলতে হবে। এখন জানি না নিউ এডিশনে কারেক্ট করেছে কিনা, দেখবে ওখানেও এই প্রশ্নটার অপশন সহ এবং যেটা প্রসিডিওর করা আছে সেটাও ভুল করা আছে, বাট একটা ভুল কোনো বইকে ক্রেডিবিলিটি নষ্ট করতে পারে না। সমালোচনায় যাচ্ছি না, নতুন এডিশনে ঠিক করে থাকলে হয়তো আছে, আমি যেটা দেখেছিলাম তাতে ভুল ছিল, আমি কারেক্ট ওয়ার্ডটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি। বলেছে sn equals to integration 0 to 1 nx to the power n-1 divided by 1 plus x dx for n greater equals to 1।
তাহলে এসএন যে সিকোয়েন্সটা জেনারেট করে তার লিমিটিং ভ্যালু তোমাকে বের করতে বলেছে। তার মানে সোজা কথা আমরা লিমিট এসএন বের করব। আমি দুটো স্ট্র্যাটেজি তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি, যেটা তোমার সহজ মনে হবে সেটা তুমি করবে। দ্যাট ইকুয়ালস টু লিমিট ইন্টিগ্রেশন 0 to 1 n x to the power n minus 1 by 1 plus x dx। আমি সাবস্টিটিউট করছি x to the power n equals to t। ডেফিনেটলি এটার জন্য লিমিটিং স্ট্রাকচারটার কোনো পরিবর্তন হবে না, তুমি নিজেও বুঝতে পারছো। যখন x এর মান 0 ডেফিনেটলি t 0, যখন x হচ্ছে 1 t হচ্ছে 1। তার মানে লিমিট মানেই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 to 1। আচ্ছা, এখান থেকে তুমি nx to the power n minus 1 dx সমান তুমি লিখতে পারো dt, ডেফিনেটলি লিখে দাও। তাহলে হয়ে গেল dt বাই 1 প্লাস x মানে t টু দি পাওয়ার 1 upon n। এইবারে যেহেতু লিমিট এক্সিস্ট করছে বলেছে, তাহলে আমরা সিরিজ অফ ফাংশন বা সিকোয়েন্স অফ ফাংশনের একটা ওয়েল নোন কন্ডিশন, এটা সিকোয়েন্স অফ ফাংশন থেকে আসবে। যদি কোনো কারণ লিমিট এক্সিস্ট করে তাহলে ডেফিনেটলি আমরা ইন্টিগ্রেশন এবং লিমিটকে ইন্টারচেঞ্জ করতে পারি। এটা দিয়ে সবচেয়ে সহজে আমার মনে হয় হবে এবং তোমাদেরও এটা খুব বুঝতে সুবিধা হবে। তাহলে dt বাই 1 প্লাস টি টু দি পাওয়ার 1 upon n। এই ইন্টারচেঞ্জটা করতে পারলাম কেন? কারণ এখানে কোথাও সন্দেহ প্রকাশ করেনি লিমিট নিয়ে, ইনফিনিটিভ আছে লিমিটের মধ্যে, তাতে কোনো প্রবলেম নেই। এসএন টেন্ডস টু, তার মানে আমরা লিমিট নিতে পারি, হয় যদি ডাইভারজেন্ট আসবে তাতে কোনো প্রবলেম নেই। যদি ফাইনাইট চলে আসে তাহলে ডাইভারজেন্টটা কাজ করবে না, আর যদি না আসে তখন আমাকে অন্য পদ্ধতিতে যেতে হবে। তাহলে n টেন্ডস টু ইনফিনিটি, ডেফিনেটলি 1 বাই n টেন্ডস টু 0, টি টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। তাহলে dt বাই 1 প্লাস 1, সরি 1 প্লাস 1। তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন 0 to 1 dt, তাহলে হাফ ইন্টু টি লিমিট 0 to 1, দ্যাট ইজ হাফ। তাহলে এখানে লিমিটিং ভ্যালু হাফ, অপশন 2 ইজ দ্য রাইট অপশন। অনেক বইয়ে 0 করা আছে, যদি থাকে আশা করি কারেকশন হয়ে যাবে, বাট কোনো একটা পার্টিকুলার প্রবলেম দিয়ে কোনো বইয়ের কিন্তু সমালোচনা করছি না, করাটা উচিত নয়। আমাদের প্রত্যেকের মধ্যে হাজার হাজার দোষ আছে, আবার অনেক প্রত্যেকের মধ্যে হাজার হাজার ভালো গুণও আছে। এটা আরেকভাবেও করা যেত, ইন্টিগ্রেশন 0 to 1 nx টু দি পাওয়ার n minus 1 ডিভাইডেড বাই কি ছিল x plus 1 dx। মোস্ট প্রবাবলি আরেকবার দেখে নি, হ্যাঁ x plus 1 dx। এটাকে ওই ডেফিনাইট ইন্টিগ্রাল দিয়েও করা যেত, কারণ তোমরা বলতে পারো যে সিরিজ অফ ফাংশন তো সিলেবাসে নেই, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? তো আমরা x টু দি পাওয়ার n minus 1 এর ইন্টিগ্রেশন করছি, আর 1 upon x plus 1 তার ডেরিভেটিভ করবো। এনটা অ্যাজ ইউজুয়াল যেমন আছে থাকবে, কোনো প্রবলেম নেই, এনটা ইন্টিগ্রেশনের উপরে ডিপেন্ড করে না। তাহলে n বাই x plus 1, x টু দি পাওয়ার n minus 1 এর ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার n বাই n ইন্টিগ্রেশন লিমিট 0 to 1 মাইনাস ইন্টিগ্রেশন 0 to 1। এনটা যেমন ছিল থেকে গেল, 1 বাই x plus 1 এর ডেরিভেটিভ 1 বাই x মাইনাস 1 বাই x plus 1 তার স্কোয়ার, তাহলে মাইনাসটা এখানে অ্যাডজাস্ট করে দিলাম, প্লাস 1। x টু দি পাওয়ার n minus 1 এর আবার ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n বাই n, টোটালটা একটা ব্র্যাকেট দেওয়া উচিত, dx। n ক্যান্সেল হয়ে গেল, এখানেও n ক্যান্সেল হয়ে গেল। x এর জায়গায় তুমি 1 বসিয়ে দাও, তাহলে x টু দি পাওয়ার n হয়ে গেল 1, আর 1 বাই x plus 1 হয়ে গেল হাফ। 0 বসালে ডেফিনেটলি সবটাই 0, প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 x টু দি পাওয়ার n বাই x plus 1 তার স্কোয়ার dx। 1 by x plus 1 তার স্কোয়ার ডেফিনেটলি লেস ইকুয়ালস টু 1, তাহলে দিস কোয়ান্টিটি লেস ইকুয়ালস টু হাফ প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 x টু দি পাওয়ার n dx। x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন, এখানে ইকুয়ালিটিতে আর কোনো প্রবলেম নেই, x টু দি পাওয়ার n plus 1 ডিভাইডেড বাই n plus 1 ইন্টিগ্রেশন রেঞ্জ 0 to 1, দ্যাট ইজ হাফ ইন্টু 1 upon n plus 1, 0 তে 0। ইন লিমিট 1 by n plus 1 টেন্ডস টু 0, তাহলে ইন লিমিট দিস টেন্ডস টু হাফ। আমি দুইভাবেই করে দেখালাম, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা নেবে, অপশন 2 ইজ দ্য রাইট অপশন। এবারে যে প্রবলেমটা আমরা দেখতে যাচ্ছি, প্রবলেমটা বলেছে, এটা আমি দিচ্ছি, এটা কোনো অন ডিমান্ড প্রবলেম নয়, এটা খুব সুন্দর প্রবলেম যে কারণে আমি দিচ্ছি। বলেছে দ্য সিকোয়েন্স এসএন অফ রিয়াল নাম্বারস ইজ গিভেন বাই এসএন ইকুয়ালস টু সাইন pi by 2 divided by 1 into 2 plus sin pi by 2 square divided by 2 into 3 plus up to sin pi by 2 to the power n divided by n into n plus 1।
সিকোয়েন্স এসএনটা এক্ষেত্রে ডাইভারজেন্ট না অসিলেটরি না নট কসি না কসি সিকোয়েন্স, চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। সবসময়তে যে ডিরেক্ট স্ট্রাকচারেই প্রমাণ হবে তা কিন্তু নয়, কখনো কখনো প্রমাণের স্বার্থে বহু কিছু করতে হয়। এটা এমসিকিউ এর জন্য এক লাইনের প্রবলেম, জাস্ট এনএফ টার্মটাকে অবজার্ভ করলেই আমরা কনভার্জেন্ট কি কনভার্জেন্ট নয় বলে দিতে পারি, বাট প্রসেসটা জানা খুব জরুরি। আমি ধরে নিচ্ছি লেট an ইকুয়ালস টু সাইন পাই বাই 2 n ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1 ফর অল n। তার মানে এক্ষেত্রে এসএনটা কি হলো আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখো a1 প্লাস a2 আপ টু an, দিস ইজ দ্য এসএন। প্রবলেমটা স্পেশাল, কেন স্পেশাল? আমরা আজ অব্দি যখনই সিরিজের কনভার্জেন্স দেখিয়েছি, সবচেয়ে সহজ টেকনিক আমাদের ছিল আমরা সিরিজের পার্শিয়াল সামের সিকোয়েন্সটা কনভার্জেন্ট এইটা দেখিয়েছি। যদি পার্শিয়াল সামের সিকোয়েন্স কনভার্জেন্ট হয় ডেফিনেটলি সিরিজটা কনভার্জেন্ট হবে, বাট এরকম প্রবলেম খুব কম পেয়েছি যেখানে সিরিজ কনভার্জেন্ট দেখিয়ে ইন ভিউ অফ দ্যাট আমরা বলেছি তার পার্শিয়াল সামের সিকোয়েন্সটা কনভার্জেন্ট। মোস্ট প্রবাবলি বলতে গেলে হয়তো তুমি এরকম প্রবলেম করোইনি, অনার্সের জন্য করোইনি। এই প্রবলেমটা কিন্তু সেই ধরনের একটা এক্সেপশনাল প্রবলেম। তাহলে এসএন আমরা কি পেলাম? a1 plus a2 up to an. So we consider the series. We consider the series summation an. Series টিকে আমরা ক্যালকুলেট করছি। Now modulus an equals to modulus sin pi by 2 n divided by n into n plus 1. Sin pi by 2 n less equals to 1. তাহলে this quantity less equals to n into n plus 1. 1 upon n plus 1 properly less than 1 upon n, that is this less than 1 by n square for all n. Comparison test type 1 apply করতে গেলে for all n হলে কোনো প্রবলেম নেই, বাট কিছু ফাইনাইট সংখ্যক কোয়ান্টিটি তার বাইরে থাকলেও আমাদের স্ট্রাকচারাল কোনো প্রবলেম হয় না। আমি লাইভ ক্লাসে এটা বলেছিলাম লাস্ট স্যাটারডে বা সানডে। তাহলে আমরা কি পেলাম? মডিউলাস n লেস ইকুয়ালস টু 1 upon n স্কয়ার। নাও summation 1 upon n square is a convergent series, p series with p equals to 2. So by comparison test type 1, summation modulus n is convergent. আমরা কি পড়েছিলাম? কোন সিরিজ যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় সে ডেফিনেটলি কনভার্জেন্ট। এভরি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ ইজ কনভার্জেন্ট, বাট উল্টোটা নাও হতে পারে, তার জন্যই কন্ডিশনাল কনভার্জেন্স কনসেপ্টটা এসেছে। সো সামেশন n ইজ কনভার্জেন্ট। এইবার দেখো যদি সামেশন n কনভার্জেন্ট হয় তাহলে তার সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম সে অলওয়েজ কনভার্জেন্ট, ইমপ্লাইজ সিকোয়েন্স এসএন ইজ কনভার্জেন্ট। এই কনসেপ্টটা, ইনভার্স কনসেপ্টটা আমরা খুব কম প্রবলেমে অ্যাপ্লাই করি, এটা সেরকম একটি প্রবলেম। তাহলে সিকোয়েন্স এসএন কনভার্জেন্ট, আর এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ কসি ইন আর, সো সিকোয়েন্স এসএন ইজ কসি। সো মোস্ট প্রবাবলি অপশন 4 ছিল, এটা ইজ দ্য রাইট অপশন। অপশন 4 ইজ দ্য রাইট অপশন। পরীক্ষাতে এত সময় নেবে না, যে সিকোয়েন্সটা দেওয়া আছে সেটা যদি n সংখ্যক টার্মের যোগফল স্ট্রাকচারে থাকে, তুমি তার n এর টার্মটাকে অবজার্ভ করবে যে সে যে সিরিজটাকে জেনারেট করে পার্শিয়াল সামের সিকোয়েন্সের n এর টার্ম, সেই সিরিজটা কনভার্জেন্ট কিনা। যদি সে কনভার্জেন্ট হয় ডেফিনেটলি তার পার্শিয়াল সামের সিকোয়েন্স কনভার্জেন্ট, এসএন কনভার্জেন্ট। পরীক্ষাতে এত সময় লাগাবে না, আমি বোঝানোর জন্য অনেকটা সময় ধরে বলে দিলাম। বলেছে দ্য লিমিট ইনফেরিয়র অফ দ্য সিকোয়েন্স xn where xn equals to 1 plus minus 1 to the power n
প্লাস 1/3 এখানে লিমিট ইনফিরিয়র বা লিমিট সুপিরিয়র বের করার সবচেয়ে সহজ রাস্তা আমি বলেছিলাম যে নাম্বার অফ অল পসিবল সাবসিকোয়েন্সকে যদি কনসিডার করো, নাম্বার অফ অল পসিবল সাবসিকোয়েন্স তুমি যা পাবে তাদের লিমিট বের করো, তাদের লিমিটের মধ্যে সর্বোচ্চ ভ্যালুটি হবে সবসময় লিমিট সুপিরিয়র, সর্বনিম্ন ভ্যালুটি হবে লিমিট ইনফেরিয়র। এখানে তুমি দেখতে পাচ্ছ 1/3 তার লিমিটিং ভ্যালু এমনিতেই 0, 1 তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে এখানে অল পসিবল সাবসিকোয়েন্স যেটা জেনারেট হবে সেটা ডেফিনেটলি -1 এর গ্রাউন্ডে জেনারেট হবে, এবং -1 এর মাত্র দুটোই ভ্যারিয়েশন আছে, একটা -1 একটা +1। তার মানে এক্ষেত্রে অল পসিবল সাবসিকোয়েন্স বের করাও যা, 2 অর্ডারের এক্সিস্টিং সাবসিকোয়েন্স বের করাটাও তাই। তাই আমরা x2n আর x2n + 1 ক্যালকুলেট করছি। তাহলে x2n কত? 1 প্লাস -1/2n প্লাস 1/3/2n, that is 2 plus 1/3/2n. Definitely in limit x2n tends to 2 কারণ 1/3/2n tends to 0. x2n plus 1 plus -1/2n plus 1 plus 1/3/2n plus 1. -1/2n plus 1 always -1, তাহলে 1/3/2n plus 1, তাহলে এটা হয়ে গেল 0, আর 1/3/2n plus 1 tends to 0. তাহলে এই দুটো ছাড়া আর কোনো ভ্যারিয়েশন আসছে না, কারণ এখানে ভ্যারিয়েশন একটাই জিনিসেরই ছিল, সেটা -1/n এর। তাহলে অল পসিবল সাবসিকোয়েন্স এই দুটো, এর বাইরে তুমি আর কিছু পাবে না। তার মানে x2n যা কনভার্স করে 2a, x2n plus 1 যা কনভার্স করে 0-তে, তার মানে এখানে লিমিট সুপ্রিমাম xn, যদিও সেটা চাইনি, দ্যাট ইকুয়ালস টু 2, লিমিট ইনফিমাম xn যেটা চেয়েছে দ্যাট ইকুয়ালস টু 0। তার মানে অপশন টি ইজ দ্য রাইট অপশন। তো এর পরের দিন আমি চেষ্টা করব একটা নিউমেরিক্যালের ভিডিও দেওয়ার, তারপর আবার তোমরা 90 মার্কসের পরীক্ষাটা দিয়ে নাও, যা যা আটকাবে আমাকে পাঠিয়ে দেবে, অ্যাজ ইউজুয়াল ডিমান্ড প্রবলেমগুলো দেবে সেগুলো থাকবে, প্লাস সিকোয়েন্স সিরিজের কিছু প্রবলেম তো থাকবে। আজকের প্রথম প্রশ্ন, ভ্যালু অফ দ্য সিরিজ সামেশন n equals to 2 to infinity 6/n into n plus 3 is, চারটে অপশন দেওয়া আছে। এই প্রবলেমটা তোমরাই পাঠিয়েছো, আমি পরীক্ষায় দিয়েছিলাম, অনেকে ডিমান্ড করেছে, এটার অপশন নিয়ে হয়তো কোনো প্রবলেম হয়েছে, হতে পারে। আমি সব অপশন চেক করে কখনোই দিই না, বা তোমরাও বোঝো ব্যস্ততার মধ্যে সেটা সম্ভব হয় না। আমি করে দেখিয়ে দিচ্ছি ভ্যালুটা কত হতে পারে। তাহলে ধরে নি, লেট দ্য সিরিজ বি সামেশন n equals to 2 to infinity an, that is an equals to 6/n into n plus 3 for all n greater equals to 2, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা প্রথমে একটু এলিমেন্টটাকে অ্যানালিসিস করে নিই, তাহলে প্রবলেমটা বুঝতে সুবিধা হবে। উপরে আমরা লিখছি n plus 3 minus n, তাহলে উপরে থাকলো দেখো 3, নিচে n into n plus 3, তাহলে ব্র্যাকেটের বাইরে চলে আসবে কত? 2। তারপরে 2 into 1/n minus 1/n plus 3 for all n greater equals to 2, এটা আমরা ধরে নিতে পারি। আমি ধরে নিচ্ছি লেট Sn be the sequence of partial sums of n equals to 2 to infinity an, then Sn equals to a2 plus a3 up to an, কারণ nটা স্টার্ট হচ্ছে 2 থেকে। তাহলে an হচ্ছে 2 into 1/n minus 1/n/3, তাহলে a2 কত হবে? 2 into হাফ minus 1/5, 3 বসালে 1/3 minus 1/6, 4 বসালে 1/4 minus 1/7, আর n বসালে
1/n minus 1/n plus 3, এটা হবে Sn এর ভ্যালু। তাহলে কি কি আছে এখানে? হাফ মাইনাস 1/5 প্লাস 1/3 মাইনাস 1/6 প্লাস 1/4 মাইনাস 1/7, এই ফরম্যাটে এটা আছে। কোন রকম কোন অ্যাডজাস্টমেন্ট কি এক্ষেত্রে সম্ভব, সেইটা আমাদেরকে সবার আগে দেখতে হবে যে কোন রকম কোন অ্যাডজাস্টমেন্ট এখানে সম্ভব কিনা, কোনো কিছু ক্যান্সেল হচ্ছে কিনা। যেমন হাফ, এ কিন্তু একবারই আসছে, খেয়াল করে দেখতে গেলে এন এর মান যখন 2 বসাচ্ছি, আর কোন মানের জন্য হাফ কিন্তু আসবে না। বাট এন এর মান যখন আমরা 2 বসাচ্ছি, হাফ মাইনাস 1/5 আসছে। আবার যখন এন এর মান 5 বসাবো তখন 1/5টা কিন্তু আসবে। তুমি চাইলে আমি আর একটা স্টেপ লিখে দেখিয়ে দিতে পারি। 2 ধরো এন এর মান 2 এর জন্য এসেছিল হাফ মাইনাস 1/5, 3 এর জন্য 1/3 মাইনাস 1/6, 4 এর জন্য 1/4 মাইনাস 1/7, 5 এর জন্য 1/5 মাইনাস 1/8, 6 এর জন্য 1/6 মাইনাস 1/8, এইভাবে কিন্তু যাচ্ছিল। আরো কয়েকটা টার্ম লিখলাম যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে কি পড়ে থাকবে আর কি কাটবে এইটা তোমাকে কিন্তু বুঝতে হবে। দেখো এই 1/5 ইমিডিয়েটলি না কাটলেও পরে গিয়ে কিন্তু কাটছে, এই 1/6 ইমিডিয়েটলি না কাটলেও পরে গিয়ে কিন্তু কাটছে। ভালো করে খেয়াল করলে দেখতে পাবে। এন এর 1/8 দেখো দুবার এসেছে, যখন তুমি এন এর মান 5 বসিয়েছো তখন একবার এসছে, আবার যখন তুমি এন এর মান একবার যখন এখানে এন এর মান 5 বসিয়েছো তখন এখানে এসছে একবার 1/8, আবার যখন এন এর মান 8 বসাবে তখন একবার আসবে 1/8। ওকে, এটা 1/6 মাইনাস 1/9 হবে, সরি 6 বসিয়েছি 1/9 হবে। তো তার মানে খেয়াল করে দেখতে গেলে 1/8ও কিন্তু পরে কেটে যাবে। এবারে প্রশ্ন হচ্ছে 1/4 সে কি কখনো কাটবে? 1/4 কি দুবার আসা সম্ভব? এন এর মান যখন আমরা 1 বসাতাম তাহলে 4 আসতো, 1 আমরা বসাতে পারিনি, তাহলে এন এর মান 4 একবারই আসবে। 1/3 সেও কিন্তু একবারই আসবে। এন এর মান 0 বসালে 1/3 আরেকবার আসবে, 0 তো বসাতে পারবো না, একটা সাইড আনডিফাইন্ড হয়ে যাবে, প্লাস পারমিসিবল নয়, n গ্রেটার ইকুয়ালস টু 2। তার মানে এখানে কিছু মান আছে যারা কিন্তু একবারই আসবে। এন এর মান 7 তুমি আবার বসাতে পারো, তখন কিন্তু এখানে 1 সাথে আসবে, যেটা এই মাইনাস 1 সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তার মানে কে এখানে আর দ্বিতীয়বার কাটবে না? 2 হাফ আর দ্বিতীয়বার রিপিট হবে না, তার মানে কাটার চান্স নেই। 1/3 দ্বিতীয়বার রিপিট হবে না। 1/4 এন এর ভ্যালু 4 এর এগেনস্টে এসেছে, এন এর ভ্যালু 1 বসালে একবার আসতো, 1 বসানো যাবে না। 1/4 দ্বিতীয়বার আসবে না। 1/8 কিন্তু দ্বিতীয়বার আসবে, 1/7 কিন্তু দ্বিতীয়বার আসবে, এইগুলো আসতে থাকবে। এইবারে শেষ দুটোর মধ্যে কোনটা রিপিট হবে আর কোনটা রিপিট হবে না? শেষ দুটোর মধ্যে দেখো এন এর মান যখন n বসিয়েছি তখন 1/n মাইনাস 1/n প্লাস 3 এসেছে। n এর মান যদি n মাইনাস 3 বসাতাম, দ্যাট ইজ n এর দুটো আগের স্টেপের ভ্যালুটা, যদি আমরা n মাইনাস 3 বসাতাম তখন কিন্তু এখান থেকে আমরা মাইনাস 1/n টাকে পেতাম, দ্যাট ইজ মাইনাস 1/n টা কিন্তু কাটবে। খেয়াল করে দেখলে মাইনাস 1/n টা কিন্তু কাটবে। তাহলে কে কাটবে না? মাইনাস 1/n প্লাস 3 এ কিন্তু কাটবে না। এর আগের টার্মের কি সবকিছু কাটবে? এর আগের টার্মেরটা যদি সবকিছু কি কাটবে? যদি তুমি এর জায়গায় n মাইনাস 1 বসাতে তাহলে কি পেতে? 1/n মাইনাস 1 প্লাস 1/n প্লাস 2 এটা পেতে। এটা কি সবকিছু কাটবে? খেয়াল করে দেখো, এটা সবকিছু কাটবে। n প্লাস 2 কি রিপিট হবে? n প্লাস 2 কি রিপিট হবে কখনো? প্লাস n প্লাস 2 আছে, তুমি যদি n এর জায়গায় n মাইনাস 1 n মাইনাস 2 বসাও তবুও কিন্তু n প্লাস 2 রিপিট হচ্ছে না। বাট n মাইনাস 1 বসালে তখন n প্লাস 2 কিন্তু রিপিট হবে। n প্লাস 2 বসালে n মাইনাস 1 বসালে n প্লাস 2 আসলো, আর কোথাও কি n প্লাস 2 আসবে? মনে হয় না। দেখা যাক, n এর জায়গায় যদি আমরা
n বসালে এটা আসছে, n-1 বসালে n-1 প্লাস n-2, 1/n+1 মাইনাস 1/n-2, তারপরে তোমার n-2 বসালে n এর জায়গাতে 1/n-2 মাইনাস 1/n+1, এই জাতীয় কিছু একটা আসবে। n-5 বসালে 1/n-5, আর ওদিকে হচ্ছে n-5 প্লাস 3, n-2 আসবে। মোস্ট প্রবাবলি n-2টা আসবে না, তাহলে এরকম টার্মও কিছু থাকবে। তো যাই হোক, সেগুলো 1/n টাইপ টার্ম, তার লিমিটিং ভ্যালু 0, এটুকু আমরা বলতে পারি। যা যা থাকবে তাদের লিমিটিং ভ্যালু 0। তার মানে এখানে লিমিটিং ভ্যালুটা, দ্যাট ইজ লিমিট এসএনটা, ডিপেন্ড করবে কার উপরে? এইটুকুর উপরে। ওদিকে যাই থাক, আমার অতটা ভেবে কোনো লাভ নেই। কত হবে? 2 ইন্টু তোমার 12, তাহলে এখানে হচ্ছে 6, 3-4 12, 3-4 12, তার মানে আলটিমেট কত হলো? 6-4 10 আর 3 13, 13/6, এইটাই ভ্যালু হওয়া উচিত। অপশন এ 13/6 এটাই ভ্যালু হওয়া উচিত। ওকে, অপশন 1 ইজ দ্য রাইট অপশন। তবে আমি চাইবো আরেকটু তোমরা দেখে নাও, মানে ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, বাট আমরা যদি মনে করি যে আরো ক্যালকুলেশনটা এলাবোরেট করবো, আমরা আরো কিছু টাইম লিখতেই পারি, শেষে তবে ক্যালকুলেশন লেন্দি হবে, ছেড়ে দাও। 13/6 এটাই রাইট অপশন, কোনো প্রবলেম নেই, কারণ এর আগে যদি এই টার্মটা থেকেও থাকে লিমিটিং ভ্যালু 0। ওকে, তাই এগুলো নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, শুধু নিউমেরিক কোয়ান্টিটি যে কটা অবশিষ্ট থাকবে সে কটাকে নিয়ে ভাবো। 13/6 ইজ দ্য রাইট অপশন, আর কোনো অসুবিধা নেই। প্রবলেমটা আমি করালাম ঠিকই, কিন্তু আমি নিজের থেকে স্যাটিসফাইড হইনি। অ্যান্সার নিয়ে কোনো প্রবলেম নেই, অ্যান্সার ওটাই আসবে। আমি তবুও আরেকটু ডেসক্রিপটিভলি এসএন স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি, কারণ আমি নিজের থেকে স্যাটিসফাইড হইনি। দেখো, এন বেরিয়েছিল তোমার এটা, তাহলে এসএনটাকে আমি আরেকটু ডেসক্রিপটিভলি লিখলাম, a2 plus a3 plus a4 plus a5 plus a6 plus a7 plus up to an-3 plus an-2 plus an-1 plus an, যাতে তোমার কাছে জায়গাটা আরো সুস্পষ্ট হয়। a2 কত হবে? হাফ মাইনাস 1/5, a3 1/3 মাইনাস 1/6, a4 1/4 মাইনাস 1/7, a5 1/5 minus 1/8, a6 1/6 minus 1/9, a7 1/7 minus 1/10 up to an-3, তাহলে 1/n-3 minus 1/n। আমি আরো ক্ল্যারিফাই করে দিতে চাইছি যাতে কোনো অসুবিধা না হয়। an-2 1/n-2 মাইনাস 1/n+1, ভালো করে খেয়াল করে দেখো, n এর জায়গায় n-2 বসাচ্ছ, তাহলে n+3টা হয়ে যাবে n+1, n-1, তার মানে 1/n-1 মাইনাস 1/n-1, তাহলে n+2, an 1/n minus 1/n+3, this is the structure. ওকে, এইবার দেখো তুমি কি কি কাটছে, ভালো করে দেখো। -1/5 প্লাস 1/5 কাটলো, -1/6 প্লাস 1/6 কাটলো, 1/4 আর দ্বিতীয়বার রিপিট হবে না। ওই A4 এর এগেনস্টে যেটা বেরিয়েছে 1/4 ওটাই থাকবে, কারণ তারপরে 1/4 হতে গেলে আর তোমাকে রিডিউস করতে হতো, তুমি ইন্ডাকশনের দিকে যাচ্ছ, তার মানে 1/4 কিন্তু আর আসবে না। হাফ কিন্তু অনুরূপভাবে আর আসবে না, 1/3ও কিন্তু অনুরূপভাবে আর আসবে না, কারণ আমরা A0 কোথাও বসাচ্ছি না। এবার একটা -1/3 পাবো, কেটে যাবে, তার কোনো রাস্তা নেই। 1/7 সে কিন্তু এসেছে এবং আসবে, -1/8 এইটার মান লিখলেই চলে আসতো, আমি লিখিনি তাই আসেনি। 1/9 A9 এর মান লিখলেই চলে আসতো, আমি লিখিনি তাই আসেনি। তার মানে হাফ, 1/3, 1/4 এরা কিন্তু ক্যান্সেলেবল নয়, এরা ক্যান্সেলেবল নয়, এদের ক্যান্সেল করা সম্ভব না। এবারে শেষের দিকে আসো, দেখো -1/n 1/n ক্যান্সেলেবল, বাট 1/n+3 ক্যান্সেলেবল নয়, কারণ 1/n+3 এসেছে কোথায় থেকে? n এর মান থেকে। +1/n+3 আনতে গেলে n+3 এর মান নিতে হতো, ভালো করে খেয়াল করে দেখো। তুমি যদি n এর জায়গাতে n+3 বসাতে, তাহলে আবার এখান থেকে একটা প্লাস পেতে, কিন্তু সেটা স্কোপ নেই, n এ শেষ হয়ে যাচ্ছে। an-2 -1/n+2 সে এসেছে কোথাও? -1/n+2
না, -1/n+2 এটাও কোথাও আসবে না, এটা থেকে যাবে, এটা থেকে যাবে। 1/n-1 কি আসতে পারে? এখানে +1/n-1 এসছে, সেটা কি আর আসতে পারে? খেয়াল করে দেখো, যদি আসে তো আসবে, আসতে পারে কি? n কত ছিল? 1/n -1/n+3। n-1 আসতে গেলে আমি এখান থেকে এসেছি, 1/n-1টা এখান থেকে এসেছে, n এর জায়গায় n-1 বসিয়ে এসেছে। এখানে n-1 আসতে গেলে n এর মান কত বসাতে হবে? n এর মান যদি n-4 বসাই তাহলে -1/n-1 আসবে। n এর জায়গায় n-4 বসালে কিন্তু -1/n-1 আসবে। তার মানে এটা ক্যান্সেলেবল। n+2 -1/n+2 আরেকবার একটু দেখি। n+2 আসতে গেলে এখানে আমাকে বসাতে হবে n+3 এর জায়গায় কি বসালে n+2 আসবে? n-1 বসালে, তাহলে n-1 বসেই তো এটা এসেছে। এবার n+2 এখানে কিন্তু আসবে না, কারণ আমরা n এর জায়গায় n+1 বসাতে পারবো না। তার মানে এই টার্মটা কিন্তু কাটবে না, একদম কনফার্ম করে দিলাম। n+1 -1/n+1 এসেছে কেন? n এর জায়গায় n-2 বসিয়েছি বলে। বাট এখানে আমরা n এর জায়গাতে n+1 বসাতে পারবো না, কারণ n এ গিয়ে লাস্ট। তার মানে ডেফিনেটলি এটাও কিন্তু আর কাটবে না। +1/n-2 এটা কি কাটবে? ডেফিনেটলি কাটবে। তুমি এখানে n-2 আনতে গেলে n+2 আছে, তাহলে এখানে -1/n কত ছিল? n-2। এখানে n-2 আনতে গেলে n এর জায়গায় n-5 বসাও, n-5 বসালেই তুমি পেয়ে যাবে n-2, তাহলে এই টার্মটা কিন্তু কাটবে। তার মানে আমি ডিস্টিংক্ট টার্মের লিস্টটা করার জন্য আরেকবার ভিডিওটা দিলাম। তাহলে 2 × কি পাচ্ছ? হাফ প্লাস 1/3 প্লাস 1/4 -1/n+1 যেটা কাটবে না, -1/n+2 যেটা কাটবে না, -1/n+3 যেটা কাটবে না। এটা মনে রাখার আরেকটা সহজ রাস্তা আছে। আমার an শেষ হয়ে যাচ্ছে, তাহলে an+1 যদি আমরা নিই, তার পজিটিভ টার্মটা আসতো 1/n+1, যেটা নিতে পারছি না কারণ an শেষ হয়ে যাচ্ছে, তাই এটা কাটবে না। an+2 যদি নিতে পারতাম তাহলে এখানে আসতো 1/n+2, 1/n+2 নিতে পারছি না, তাই এটা থেকে যাবে -1/n+2। অ্যাজ ইউজুয়াল an+3 নিলে প্রথম টার্মটা আসতো 1/n+3, যেটা নিতে পারছি না কারণ an শেষ হচ্ছে, তাই এটা পড়ে থাকবে এই অবধি। এইবার যদি তুমি লিমিট নাও, লিমিট সেই একই থাকবে, কারণ 1/n+1 এর লিমিট হয়ে যায়, 1/n+2 এর লিমিটও তাই, 1/n+3 এর লিমিটও তাই। তাহলে লিমিটেশন সেই একই থাকবে। কত এসেছিল উপরে? 13/6 বা এরকম কিছু একটা, 13/6 থাকবে। তাহলে লিমিটেশন যা হবে সামেশন n অলওয়েজ তাই হবে। তাহলে n এর সাম ভ্যালু n = 2 to infinity n এর লিমিটেশন দ্যাট ইজ 13/60 থাকবে। আশা করি এবারে আর কোনো প্রবলেম কারোর থাকার কথা না। আমি একদম ফুললি ডেসক্রিপটিভলি বুঝিয়ে দিলাম যে কিভাবে ক্যালকুলেশনটা আমরা জেনারেট করব। এবারে যে প্রবলেমটা তোমরা দিয়েছো, the series 1 - ½ - 1/4 plus 1/3 minus 1/6 minus 1/8 plus ... converges to 4টে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। এর রিগার্ডিং একটা থিওরি আমি তোমাদেরকে করিয়েছিলাম, বলেছিলাম এটা মনে রাখবে যে if the series 1 - ½ plus 1/3 minus 1/4 plus ... is so deranged such that number of positive term divided by number of negative term equals to একটা non-zero constant k, then the sum of the series half log 4k. Then the sum of the series half log 4k. লাইভ ক্লাসে এটা করিয়েছিলাম, নোটটা থেকে দেখালাম। তাহলে এখানে নাম্বার অফ পজিটিভ টার্ম MCQ এর জন্য এই থিওরিটা মনে রাখলে যথেষ্ট, আর কোনো প্রবলেম হবে না। ডিভাইডেড বাই নাম্বার অফ নেগেটিভ টার্ম দ্যাট ইকুয়ালস টু হচ্ছে হাফ। তাহলে সাম অফ দ্য সিরিজ কত হবে? সাম অফ দ্য সিরিজ মানে তো সে কনভার্জেন্ট, তার সাম ভ্যালু হাফ লগ 4 গুণিত হাফ, that is half log 2. তাহলে sum of the series half log 2, option 1 is the right option. এই প্রবলেমটাও তোমরা পাঠিয়েছো যে summation 1/n into n+1 into n+2 converges to 4টে অপশন এখানে দেওয়া আছে।
তাহলে সামেশন আমি এই টার্মটাকে একটু গুছিয়ে লিখে নিচ্ছি এইভাবে, ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম, দ্যাট ইজ n+2 মাইনাস n ডিভাইডেড বাই n ইন্টু n+1 ইন্টু n+2, এইভাবে আমি লিখে নিচ্ছি। তার একটা ডেনোমিনেটরে 2 অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমি কি পাচ্ছি, 1/2টাকে তুমি একবার এই বাইরে নিয়ে নাও, তাহলে হাফ ইন্টু n ইন্টু n+1 মাইনাস 1/n+1 ইন্টু n+2, এইভাবে দেখো আমি খুব সুন্দরভাবে লিখে নিতে পারছি। ওকে, দুইটাকে অ্যাডজাস্ট করে নিলাম, তাহলে এইভাবে লিখে নিতে পারছি। তাহলে 1/n ইন্টু n+1 মাইনাস 1/n+1 ইন্টু n+2। ধরে নিচ্ছি দিস ইকুয়ালস টু সামেশন an সে। ওকে, তাহলে ধরে নিচ্ছি লেট সিকোয়েন্স Sn be the sequence of partial sums of summation an। তার মানে Sn equals to কত, a1 প্লাস a2 প্লাস a3, আর দু একটা টার্ম লিখি তাহলে সুবিধা হবে, প্লাস an-1 প্লাস an, এক একটা টার্ম বেশি করেই লিখবে। a1টা এক্ষেত্রে কত, হাফ ইন্টু n এর জায়গায় 1 বসাও, তাহলে কত হবে 1/1 ইন্টু 2 মাইনাস 1/2 ইন্টু 3, দিস ইজ a1। a2 কত হবে 1/2 ইন্টু 3 মাইনাস 1/3 ইন্টু 4। a3 কত হবে 1/3 ইন্টু 4 মাইনাস 1/3 বসিয়েছ, তাহলে 4 ইন্টু 5। an-1 কত হবে 1/n-1 ইন্টু n, 1/n-1 ইন্টু n মাইনাস 1/n-1 বসাচ্ছ, তাহলে n ইন্টু n+1, n ইন্টু n+1। n তুমি কত পাচ্ছ 1/n ইন্টু n+1 মাইনাস 1/n+1 ইন্টু n+2। এখানে মনে হয় না ধরবে, আমি ছোট্ট করে লিখে দিলাম, থার্ড ব্র্যাকেটটা যেমন ছিল থাকবে। এইবার খেয়াল করো কে কে ক্যান্সেল হচ্ছে, দেখো নেক্সট টার্ম পরের টার্ম ফার্স্ট টার্মের সাথে ক্যান্সেল হচ্ছে। তাহলে অ্যাজ ইউজুয়াল এটা তার আগের উইদিন ডট ডট টার্মের সাথে ক্যান্সেল হবে, এটা এর সাথে ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকলো কত, হাফ ইন্টু 1/2 মাইনাস 1/n+1 গুণ n+2। n টেন্ডস টু ইনফিনিটিতে দিস টেন্ডস টু 0, তার মানে Sn টেন্ডস টু 1/4। তাহলে লিমিট Sn যা হবে সেটাই হবে সিরিজের সাম ভ্যালু। তাহলে সামেশন n এর সাম ভ্যালু হবে 1/4, অপশন বি বা অপশন 2 যা ছিল দ্যাট ইজ দ্য রাইট অপশন, অপশন 2 ইজ দ্য রাইট অপশন। এবারের প্রবলেমটা ভালো করে প্রথমে আগে পড়বে, খুব সহজ প্রবলেম কিন্তু বেশ বড় সড়ো স্ট্রাকচারে দেওয়া আছে, দেখে ভয় লাগতে পারে। বলেছে লেট n and bn be two sequence of real numbers such that n equals to bn minus bn+1, that is bn থেকে যদি bn+1 বিয়োগ করো যেটা পাবে সেটা হচ্ছে n। বলেছে summation bn is convergent, তাহলে given that summation bn is convergent, সামেশন বিএন কনভার্জেন্ট এটা বলা আছে, তার মানে যত জায়গাতে সামেশন বিএন কনভার্জেন্সের বেনিফিট নেওয়া সম্ভব সেগুলো আমরা সব নেব। প্লাস ইনিশিয়ালি আমরা কি বলতে পারি, যেহেতু সিরিজটা কনভার্জেন্ট তার মানে ডেফিনেটলি তার এন এর টার্মের লিমিটিং ভ্যালু 0। তাহলে চারটে অপশন দিয়েছে, কি বলেছে সবটাই দেখো সামেশন এন এর কনভার্জেন্সের উপরে আছে। তাহলে ধরে নি লেট Sn be the sequence of partial sums of summation n,
সামেশন এন এর পার্শিয়াল সামের সিকোয়েন্সটা আমরা ধরে নিলাম এসএন। তাহলে এসএন ইকুয়ালস টু কত? a1 প্লাস a2 প্লাস a3 আপ টু an-1 প্লাস an। প্রদত্ত কন্ডিশন অনুযায়ী an হচ্ছে bn মাইনাস bn প্লাস 1। তাহলে a1 কত? b1 মাইনাস b2 a2, b2 মাইনাস b3 a3, b3 মাইনাস b4 an মাইনাস 1, bn মাইনাস 1 মাইনাস bn an, bn মাইনাস bn প্লাস 1। b2 b2 ক্যান্সেল হচ্ছে, b3 b3 ক্যান্সেল হচ্ছে, একইভাবে bn মাইনাস bn এর সাথে ক্যান্সেল হবে। তাহলে ফাইনালি পড়ে থাকলো b1 মাইনাস bn প্লাস 1 ফর অল n। b1 টা একটা পিওরলি রিয়েল নাম্বার সিরিজ bn এর ফার্স্ট টার্ম। তাহলে লিমিট এসএন, এই লিমিটের উপরে b1 টা কোনোদিন ডিপেন্ড করবে না। তাহলে লিমিট bn প্লাস 1। যেহেতু সামেশন bn সিরিজটা কনভার্জেন্ট বলা ছিল, তার মানে অটোমেটিক্যালি bn টা হচ্ছে এক্ষেত্রে 0। আমি আগেই বলেছিলাম bn এর লিমিটিং ভ্যালু 0, তার মানে bn প্লাস 1 এর লিমিটিং ভ্যালু 0। তার মানে লিমিট এসএন দ্যাট ইকুয়ালস টু হয়ে গেল b1। এসএন সিকোয়েন্স যেহেতু সামেশন এন এর পার্শিয়াল সামের সিকোয়েন্স, তাহলে তার লিমিটিং ভ্যালু যা হবে সিরিজের সাম ভ্যালু তাই হবে। তার মানে সামেশন এন সিরিজটা কনভার্জেন্ট এবং তার লিমিটিং ভ্যালু হচ্ছে b1। অপশন বি ইজ দ্য রাইট অপশন। এবারের প্রবলেমটা বলেছে ইফ a গ্রেটার দ্যান 0, b গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ a b দুজনেই নন জিরো পজিটিভ রিয়াল, in that case limit root over n plus a গুণ n plus b মাইনাস n, এই মাইনাস nটা কিন্তু রুটের মধ্যে নেই, তার ভ্যালু কোনটা হবে? চারটে এখানে দেওয়া আছে। তাহলে ডেফিনেটলি এই ধরনের প্রবলেমগুলোতে আমরা প্রথমে করণী নিরসন করে থাকি। তাহলে n প্লাস a গুণ n প্লাস b মাইনাস n স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ n প্লাস a গুণ n প্লাস b প্লাস n। ওকে, তাহলে দিস ইকুয়ালস টু লিমিট n স্কোয়ার প্লাস a প্লাস b গুণ n প্লাস ab মাইনাস n স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ n প্লাস a গুণ n প্লাস b প্লাস n। ডেফিনেটলি নিউমেরেটরে n স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে উপর নিচে নিউমেরেটর এবং ডেনোমিনেটরে তুমি যদি একটা n দিয়ে ডিভাইড করো তাহলে কি পাবে? a প্লাস b প্লাস ab বাই n ডিভাইডেড বাই ওই n দিয়ে nটা যখন স্কোয়ার রুটের মধ্যে ঢুকবে তখন সেটা n স্কোয়ার ফর্মে ঢুকবে। তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস a বাই n, এটা হয়ে যাবে 1 প্লাস b বাই n, n দিয়ে ভাগ করেছো, তাহলে এটা হয়ে গেল প্লাস 1। এইবার তুমি n টেন্ডস টু ইনফিনিটি লিমিট, তার মানে 1 বাই n টেন্ডস টু 0, তাহলে এই পোর্শনটি হয়ে গেল 0, এটা 0, এটা 0। তাহলে আলটিমেট কত হলো? উপরে a প্লাস b, নিচে স্কোয়ার রুট অফ 1, মানে আলটিমেটলি 1 প্লাস 1, তাহলে a প্লাস b বাই 2। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অপশন।